গেল কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা রাজনীতিতে তৈরি হয়েছে গুমট পরিস্থিতি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে আসার পর পাল্টাচ্ছে দৃশ্যপট। রাজনৈতিক পরিস্থিতি কিছুটা টালমাটাল অবস্থায় চলে গেছে এবং এই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। তারপরই দেখা যাচ্ছে নানা রকম রাজনৈতিক নাটকীয়তা। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা প্রকাশ করেছেন। স্যার বলেছেন, একটা গণ অভ্যুত্থানের পর যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে সে জায়গা থেকে আমি যদি কাজ করতে না পারি তাহলে লাভ কি? যেই পরিস্থিতি চলছে, যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে, বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। গুঞ্জনের মধ্যেই পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে গেলেন জসিমউদ্দিন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না জনগণ, পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত, তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রাজনীতিতে চাপা উত্তেজনা, দেশ জুড়ে গুমট পরিস্থিতি, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে উত্তাল দেশের রাজনীতি। সত্যি কি পদত্যাগ করছেন অধ্যাপক ইউনূস? ডক্টর ইউনূসের পদত্যাগ চিন্তার আসল কারণ ফাঁস, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে আসিফ নজরুল, মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি জানিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন ডক্টর ফয়জুল হক। অপরদিকে দেশ জুড়ে চলমান ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, সমঝোতার উদ্যোগ, নির্বাচন হতে পারে ডিসেম্বরই। অবশেষে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গেল কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা রাজনীতিতে তৈরি হয়েছে গুমট পরিস্থিতি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে আসার পর পাল্টাচ্ছে দৃশ্যপট। অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐক্যের ডাক দিয়েছেন তথ্য উপদেষ্টা, আর ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে মান অভিমান ভুলে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে গেল বৃহস্পতিবার থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। একই জায়গায় টানা বিক্ষোভের পর গত বুধবার সকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেয় ইশরাকের কর্মী সমর্থকরা। এই ইস্যুতে দলটির বড় নেতাদের বক্তব্য পাল্টা বক্তব্যে ইঙ্গিত মেলে সরকার বিএনপির মুখোমুখি অবস্থানের। শহর স্থবির করে দেয়া এই আন্দোলনে দাবি ওঠে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের। এমন উত্তপ্ত পরিস্থিতি আরো তীব্র হয় বিএনপি নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে। আগুনে ঘি ঢালে বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদুর পাল্টা বক্তব্যে। মুখোমুখি অবস্থানে দাঁড়ায় বিএনপি এনসিপি। আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। 6 বছর জেলের মধ্যে সাজা কাটছে, তুমি কইছিলা বাবধন? বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এত কিছুর মধ্যেও সবার দৃষ্টি ছিল সেনানিবাসের এক সভা ঘিরে সেনাপ্রধানের দিকে। সভায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নজর কাড়ে সবার। বৃহস্পতিবার দুপুরে আদালতের রায় ইশরাকের পক্ষে গেলে বিকেলে উপদেষ্টাদের পদত্যাগে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথ ছাড়েন তিনি। বিদ্বেষপূর্ণ এমন পরিবেশে বিকেলে ফেসবুক স্ট্যাটাসে অতীতের যে কোনো বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জুলাইয়ের স্পিরিট ধারণ করে ডাক দেন বৃহত্তর ঐক্যের। দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামায়াত আমিরও।
মান অভিমান ভুলে দূরদর্শী আচরণের অনুরোধ তার। তবে সরকার সহ বিভিন্ন দলের মুখোমুখি অবস্থানে রাজনীতিতে যে গুমোট হাওয়া বইছে তা কিভাবে কাটবে সেদিকে এখন নজর সবার। গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে, বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে। এটার নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন। গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ, কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়ে এসেছে খোদ তার মুখ থেকে। চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, মানে একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। তার বক্তব্য হচ্ছেন যে তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বারবার বলেছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসেবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন, আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু। ডক্টর ইউনূস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটাও তিনি স্পষ্ট করেননি, যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে। অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে, সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা, অথবা সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ ডক্টর ইউনূসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি, বিএনপির দাবি। অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা, সেখানে সরকারের উপদেষ্টা আসিফ, তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে, তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি। যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত, সেটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয় তাহলে পরবর্তী সময় কি ঘটবে। অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয় তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে, কখনো ঠান্ডা কখনো ডান্ডা, পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয়। তো এরকম নানান জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বুঝতে পারেননি, অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসার অন্য জায়গা ছিল। ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে, তারা বলছে তারা পাশ করবে না, তিনি বলছেন তোমরা নামো। তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে, এটা যে কোনো কেউই হবে। যেখানে সাধারণ একটা ইশরাকের মেয়র পদকে কেন্দ্র করে ইসির প্রতি অনাস্থা তৈরি হয়ে যায় এনসিপির, ইসিকে মানে কি বলা হয় যে ইয়া করার জন্য, কি বলা হয় যে আপনার
মানে বিক্ষোভ করার জন্য সেখানের গেটের মধ্যে ঢোকার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি, উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন, যার কারণে রাস্তা রাস্তা অবরোধ হচ্ছে, সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত, তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা উচিত। অনৈক্য সৃষ্টি করেছেন বহু, এই অনৈক্য আর বিশ্বাস করতে চাই না। 71-75 আর ওই মুক্তিযুদ্ধে আর অমুক তমুক শেখ হাসিনার মতো ডাল ব্যবহার করে শয়তানি করবা, সেই শয়তানি তোমাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে দিবে না। বাংলার জনগণ তোমাদের এই সকল শয়তানি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই। আর এই সাম্য এবং ঐক্যকে বিনষ্টকারী হিসেবে কাজ করছে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার চোখে দেখা অবজারভেশনে এই ডক্টর আসিফ নজরুল, সজীব ভুইয়া কিংবা মাহফুজরা। পদত্যাগ করা দরকার ডক্টর আসিফ নজরুলের, মাহফুজের কিংবা সজীব ভুইয়ার। কিন্তু বাংলাদেশে গতকালকের আমরা গুঞ্জন শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ একমাত্র এই সরকারের মধ্যে যদি একজন ব্যক্তিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বাংলাদেশের জনগণ চায় না, তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সেটা এদেশের জনগণ মেনে নিবে না। লক্ষ কোটি জনতা সেটা প্রতিরোধ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিয়ে বিদায় নিতে হবে। এটা জনগণের প্রত্যাশা, এটা আমারও প্রত্যাশা, এটা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা। কিন্তু জনগণ যে আসল প্রত্যাশা করছে সবসময়, যে বাংলাদেশের এই সরকারকে যারা আজকে ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনাটাকে যারা মলিন করে দিচ্ছে, জনতা যেই চিন্তায় কথা বলে সেই চিন্তাটাকে যারা নস্যাৎ করে দিচ্ছে, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল, কিংবা এই অনৈক্য সৃষ্টির জন্য অবদান রেখেছেন মাহফুজ সাহেব, এবং কেউ কেউ এখন বলার চেষ্টা করেছেন সজীব ভুইয়া। এই তিনজন ব্যক্তি ছাড়াও এই উপদেষ্টা পরিষদে হয়তো অনেকেই আছেন যাদের হয়তো বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আগামীর দেশকে সুন্দর পথে নেয়ার জন্য খুব একটা অবদান নেই, কিন্তু এই তিনজনের ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ কম বেশি আলোচনা করছে, সমালোচনা করছে যে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই, তাদের পদত্যাগ করা উচিত। অনেকগুলো কারণে এই কথা বলছে। যেমন সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে উপদেষ্টা আমাদের মাহফুজ সাহেব, তিনি বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার একদিন পরেই যে বিশ্রী ভাষায় কাদা ছড়াছড়িতে লিপ্ত হলেন, ফেসবুকে লেখালেখি করলেন, সে কাণ্ড অনেক লম্বা হয়েছে, বোতল নিক্ষেপ হয়েছে, তার উপরে বোতল নিক্ষেপ করে তিনি এমআরআই করেছেন, টেস্ট করেছেন, বহু ঘটনা বাংলাদেশে কিন্তু সেই সময়ে ঘটেছে। কিন্তু এই অনৈক্যের পিছনে তার এই সূত্রটা কেন শুরু করলেন, কি তার পাওয়ার ছিল পিছনে? মূলত এরা বিভিন্ন জায়গা থেকে কথা নিচ্ছেন এবং সেগুলোর উপরে জীবনকে পরিচালনা করছেন। মূলত এরা বিদেশি বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ততা রাখছেন, বিধায় বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কথা বলছেন। আপনারা মনে করছেন গতকালকে তিনি তো ক্ষমা চেয়েছেন, জাতির কাছে মাপ চেয়েছেন, বিষয়টা কেমন? হ্যাঁ, ক্ষমা চাওয়া অত্যন্ত সুন্দর কাজ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা ক্ষমা চায় এবং ক্ষমা করে। কিন্তু এই ক্ষমাটা কম প্যারায় এসে চাননি। যখন দেখেছে বিভাজনের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এখন বাংলাদেশের 0% তাদের উপরে কোনো সমর্থন নেই। এমনকি তাদের খোদ আপনি যদি এনসিপি যে দল আছে জিজ্ঞেস করে দেখবেন যে তোমরা তাকে বিশ্বাস কতটুকু করো, শতকরা এনসিপিরও 80% লোক দেখবেন বলবে যে তার কারণে আমাদের দলটার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তাদের পোস্ট, বিভিন্ন লেখালেখিতে কি এগুলো বলছি। আসিফ নজরুল সম্পর্কে সেই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বহু জনগণ প্রত্যাশা করেছে যে তিনি আমাদের জুলাই বিপ্লবকে ব্যাহত করছে এবং তিনি জনগণের কথা শুনতেই চায় না। এই যে দেশ বিদেশে সফর করে, সাধারণ নাগরিকদের সাথে তার কোনো সাক্ষাৎ নাই। বিদেশে যখন যাচ্ছে একজন প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসাবে, তখন প্রবাসীদের সাথে তিনি সরাসরি টক করবেন, বসবেন, জিজ্ঞেস করবেন, সেগুলোতে তার কোনো খবর নাই। আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত দালালদের সাথে তিনি বৈঠক করছেন। আওয়ামী লীগ যাকে যাকে পদ পদবিতে বসিয়েছে, সেই অ্যাম্বাসেডর, সেই অফিসের কর্মকর্তা, তাদেরকে নিয়েই উনি হানিমুনে ব্যস্ত আছেন, কিন্তু উনি কোনো অবস্থায় বাংলাদেশের নাগরিকদের সাথে বসার সময় পায় না। এই যে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আসিফ নজরুলই বলেছিল যে আন্দোলন সংগ্রাম, আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই প্রক্রিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, ছিনিয়ে এই ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাখতে চেয়েছিল।
পরে বাধ্য হয়ে আমাদের সকলের প্রেশারাইজের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে না, তিনি এভাবে নয়, আমার নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এত বোকা পেয়েছেন যে আপনি সারাদিন যা ইচ্ছা তাই বলবেন, আর সবই ভুল ব্যাখ্যা দেওয়া হয়। জনগণ কি এতটাই বোকা? হ্যাঁ, আপনারা যে মিডিয়ার শিকার হন না সেটা নয়, আমি আপনার পক্ষে ছিলাম, এখনো আপনার যৌক্তিক ভালো কাজের পক্ষেই থাকবো, কিন্তু আপনাদের ব্যবহার সুন্দর নয়। আপনারা মানুষকে মানুষ মনে করেন না। আপনারা মানুষের সাথে যে একটা সংযোজন স্থাপন করতে হয়, একটা যে সুন্দর সম্পর্ক করতে হয়, জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাথে আপনার যে কোঅপারেশন দরকার, সেটা আপনারা করছেন না। বিগত 16 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার, তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না। তো সে কারণে জনগণ মনে করে আপনি আসিফ নজরুলের এখানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, সমঝোতার উদ্যোগ, নির্বাচন হতে পারে ডিসেম্বরই। অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব এবং বিবাদমান পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনার উদ্ভব হয়। প্রায় সপ্তাহ জুড়ে চলা ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতির আপাতত অবসান হয়েছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরো কয়েকটি স্টেক হোল্ডারদের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল তা অভ্যন্তরীণ আলোচনার মধ্য দিয়ে কিছুটা কমে এসেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার অংশ হিসেবে দুইটি ইস্যুতে রাজধানীতে টানা যে বিক্ষোভ চালিয়েছে সেটিও আপাতত বন্ধ করা হয়েছে। জানা গেছে, সেনাপ্রধানের তরফ থেকে নির্বাচন, মানবিক করিডোর সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে দেয়া বক্তব্য সরকার আমলে নিয়েছে। একই সাথে বিএনপিকেও আশ্বস্ত করার প্রচেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেও হতে পারে। এদিকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপিকে উত্তেজনা তৈরি না করে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।